হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে আমাদের আরও একটা নতুন ক্লাসে। আর ক্লাসটা একটু মজাদার হবে। কেন মজাদার হবে সেটা বলে দিই আগেই। সেটা হলো আমাদের যে সেগমেন্টটা আমরা পড়ছিলাম সেটা হলো কি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো প্রত্যেকেই তারা ভালোভাবেই জানো যে আমাদের চলছিল কোন সেকশনটা। সেটা হলো জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করেছিলাম গত দুটো ক্লাসে, এর আগে যে দুটো ক্লাস হয়েছিল সেখানে আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে আমরা ক্লাসগুলো কিন্তু ওখানে দেখেছিলাম। ঠিক আছে, আজ আমাদের যে থার্ড ক্লাস সেখানে আমরা কি করব, পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার ক্লাস। কেন বলছি দেখো, এই পার্টিসিপলটা না, তুমি জেরান্ড দেখেছিলে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করলাম, এটা নাউন বানিয়ে দিলাম। তোমাদের আমি তখনও বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে ভাই মেইন ভার্বেও বসে। আই অ্যাম গোয়িং টু স্কুল, বা হয়তো বললে আই অ্যাম ওয়ার্কিং। তাহলে কি এখানে কি ওয়ার্কিংটা কি এখানে জেরান্ড? একদমই না, এটা কিন্তু মেইন ভার্ব। এটা মেইন ভার্ব। তাহলে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল কখন হয়? যখন সেগুলো সেমি ভার্ব হয়। আমি প্রথম ক্লাসেই, আজ তো 3 নাম্বার ক্লাস, এর প্রথম ক্লাসে আমি কিন্তু ওটা বলেছিলাম যে সেমি ভার্ব এবং মেইন ভার্ব কি করে বুঝবো, কি করে চিনবো। এইবার বিষয়টা হচ্ছে কি, দাঁড়াও ফোনটা সাইলেন্ট করে নি, না হলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, কিভাবে চিনবো ভাই, সেটা হলো দেখো, মেইন ভার্ব তোমাদের জানো, যার কাজটা আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করে, ফাইনাইট ভার্ব। আর জেরান্ড কখন হবে, সেটা হলো যখন সেটা হবে সেমি ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। এইবার গন্ডগোলটা হচ্ছে এই পার্টিসিপেলের মধ্যেও কিন্তু আরো একটা ভি প্লাস আইএনজি আছে। এবার চলে আসছে তিনজনের মধ্যে ক্ল্যাশ। তোমাকে বুঝতে হবে এটা মেইন ভার্ব নাকি এটা সেমি ভার্বের মধ্যে জেরান্ড, নাকি সেমি ভার্বের মধ্যে সেটা পার্টিসিপল। কি করে বুঝবো? এই তোমরা বুঝতে পারো না বলে আমি দেখেছি অবজেক্টিভ পড়তে গিয়ে অনেকে গন্ডগোল হয়। কোনটা কোন পার্ট অফ স্পিচ আমি চিনতে পারছি না। এতে কি হয়, সমস্যা কিন্তু বাড়ে। আমি ঠিকঠাক উত্তর করতে পারি না, অনেক জায়গায় জেনে শুনেও ভুল হয়ে যায়। আর মানে ডিসক্রিপটিভের কথা তো বাদ দিলাম, তোমরা জানো আমাদের ডিসক্রিপটিভ ক্লাস এই মতো চলছে। আমি ওখানে যখন ডিসক্রিপটিভের ক্লাস করাচ্ছি, যখন খাতা চেক করছি ট্রান্সলেশন বা অন্য কিছু, আমি দেখছি ওখানে এমন এমন ভুল হয়ে যাচ্ছে না, শুধুমাত্র কোনটা পার্টিসিপল আকারে বসেছে ভি প্লাস আইএনজি সেটা বুঝতে না পারার জন্য, তখনই কিন্তু ওদের গন্ডগোলটা হচ্ছে। তো চলো একদমই দেরি না করে আমাদের একদম শুরু থেকে আজকে ক্লাসটা শুরু করি। তোমার যারা যারা জেরান্ড এবং ইনফিনিটিভ, যারা যারা এই দুটো সেগমেন্ট এখনো দেখোনি, প্রথম দুটো ক্লাস, মানে সেই দুটো ক্লাস প্রত্যেকে অবশ্যই দেখে নিও আমাদের প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মেইনলি, সেটা হলো আমাদের কি, এই পার্টিসিপল বস্তুটা। এইবার দেখো পার্টিসিপল যে নামটা না, আচ্ছা তার আগে বলে দিই ছোট্ট করে। সেটা হলো আমাদের এই যে দুটো ব্যাচ, এবং দুটো ব্যাচের সব থেকে বড় কথা যেটা আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, সেটা হলো এই দুটো ব্যাচই কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি, এবং এই ইউটিউব চ্যানেলেই তোমরা এটাকে কিন্তু পাবে। এই যে ইউটিউব চ্যানেল তোমরা এই মুহূর্তে ক্লাস দেখছো, বা যদি কেউ ফেসবুকে ক্লাসটা দেখে থাকো, তাহলে এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি, আমাদের সেম লোগো, তোমরা হয়তো কোনায় লোগো দেখতে পাবে, সার্চ করবে ইউটিউবে। এখানে কিন্তু এটা শুরু হচ্ছে। একটু তোমার জানিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন পর, একটু সময় আমাদের নেওয়া হয়েছিল যেন আমরা জিনিসটাকে গুছিয়ে নিতে পারি, যেন ক্লাস শুরু করার পর আর অফ করতে না হয়, তাই তো? তো এটা নিয়ে আমাদের শুরু হবে, জাস্ট জানিয়ে রাখলাম, লক্ষ্য রাখো, ঠিক আছে? পিএসসি এবং রেলকে টার্গেট করে কমপ্লিট ব্যাচ। তোমাদের আর অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজনই পড়বে না, এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতেই সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, থিওরি প্লাস এমসিকিউ তোমাদের বলা হয়েছিল আগে, বেশি কথা বলছি না এটা নিয়ে। তো চলো এবার আমরা চলে যাই আমাদের মেন ক্লাসে। পার্টিসিপল, এই পার্টিসিপল বস্তুটা কি? ঠিক আছে, আমি জাস্ট এটা কপি করে নিই। দেখো, বিষয়টা হচ্ছে, গন্ডগোলটা কোথায় হয়? গন্ডগোলটা কিন্তু হয় ওই সেই একই জায়গাতে, যেটা হলো ভি প্লাস আইএনজি কোথায় কখন কিভাবে ব্যবহার হয়েছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো মূল বিষয় হলো ভি ওয়ান প্লাস আইএনজি, এটা কিন্তু তিনভাবেই ব্যবহার হতে পারে, যেটা তোমাদের একটু আগে বললাম। এটা মেন ভার্ব আকারেও ইউজ হতে পারে, এটা সেমি ভার্বের মধ্যে জেরান্ড এবং পার্টিসিপল দুটো হিসেবে ব্যবহার হতে পারে। এবং তোমরা শুনেছো আশা করি যে ভার্বের যে তিনটে ফর্ম, যারা ভার্বের তিনটে ফর্ম আকারে জানো, তারা প্রত্যেকেই জানো যে ফর্মগুলো কি কি। একটা হলো প্রেজেন্ট, একটা হলো প্রেজেন্ট ফর্ম,
যেটাকে আমরা V1 বলি। দেখো ভালো করে আজকের ক্লাসটা বলছি, আমি খুব ধীরে সুস্থে ক্লাসটা করাচ্ছি, প্রত্যেকে মন দিয়ে শুনবে, কারণ জটিল জায়গা যদি বুঝে যাও একবার দেখবে খুব মজা লাগবে, ঠিক আছে? যেটাকে আমরা V1 বলি, একটা হলো কি পাস্ট ফর্ম, যেটাকে আমরা কি বলি V2, আর কি পড়ে থাকে বলো প্রত্যেকে, সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম শর্টে লিখলাম, এবং এটা হলো V3। এবার এই তিনটে একদমই ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই তিনটে আমাদের যে ভার্বের ফর্ম, এগুলো নিয়ে কোনো রকম গন্ডগোল আমাদের থাকার কথা না। কিন্তু গন্ডগোলটা কোথায় লাগে, আমি জাস্ট ফোকাসটা তোমাদের সেট করে দিই একটু, আশা করি এবার তোমরা ভালো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইবার গন্ডগোলটা কোথায় হয়, এরপর কিন্তু V4 বলেও একটা ফর্ম থাকে, V4 বলেও একটা ফর্ম থাকে, সেটাকে কি বলে জানো? সেটাকে বলা হয় ভাই প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। এবার এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? V4 অনেকে জানো বা হয়তো অনেকে জানো না, তারা জেনে নাও ভালো করে, জিনিসটা বুঝে নাও। V4 ফর্ম এটা হলো আর কিছুই না, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে যেটা হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা কন্টিনিউয়াস টেন্সে ভাই ব্যবহার করেছি অলরেডি, আমরা বলেছিলাম না ভি প্লাস আইএনজি বসবে। এইবার এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, আজকের আলোচনা হবে এই পাস্ট পার্টিসিপল, তোমরা নামটা শুনে বুঝতেই পারছো পার্টিসিপল দুটোই, সুতরাং আমাদের আলোচনা হবে এই V3 এবং V4 কে নিয়ে, ঠিক আছে? এইবার প্রথমে বলে দিই, প্রয়োজনে স্পষ্ট করে খাতায় লিখে নাও, সেটা কি, যে এই V3 এবং V4 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো অবশ্যই মেইন ভার্ব আকারে ব্যবহার হতে পারবে। মেইন ভার্ব বা যেটা আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্ব আকারে কিন্তু ব্যবহার হতে পারবে, আমরা ব্যবহার করেওছি। পাস্ট পার্টিসিপল বসে কোথায়? আমরা দেখেছি ভয়েস চেঞ্জের সময় বসে, প্যাসিভ ভয়েস সবসময় V3 ফর্মই বসে, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেও দেখো কোথায় বসে, পারফেক্ট টেন্সগুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এখানে কিন্তু মেইন ভার্বের জায়গায় বসে কি V3 বা পাস্ট পার্টিসিপল। V4 কোথায় বসে? কন্টিনিউয়াস গুলোতে, তাই তো, মানে নর্মাল কন্টিনিউয়াস প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে V4 বসে। তাহলে আজকে নতুন কি শিখবো? নতুন যেটা শিখবো সেটা হলো এটাই। তাহলে আমি আপাতত বুঝতে পারলাম আমাদের দুই রকম পার্টিসিপল হয়, তাই তো? আমাদের দুই রকম পার্টিসিপল হয়, একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এইবার এগুলোকে এগুলোকে আমরা অলরেডি এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটা, এটাকে আমরা জেরান্ড আকারে ব্যবহার করেছি, ভি প্লাস আইএনজি কে আমরা জেরান্ড আকারে ব্যবহার করেছি, মেইন ভার্ব আকারে ব্যবহার করা হয় আমি বললাম। এইবার চলে আসছে পার্টিকুলারলি এই দুটোকেই আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। তো চলো সেই যে পার্টিসিপলের যে ছোট্ট সেগমেন্ট সেটা আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? কি লিখবে খাতায়? খাতায় খুব স্পষ্ট করে লিখে নেবে, এটা কি খুলে গেল? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক থাকলে হলো, আর যায় আসে না। খুব স্পষ্ট করে লিখে নেবে যে ভার্বের, আমি শর্টে লিখছি, ভার্বের থার্ড ফর্মকে, কি বললাম, ভার্বের থার্ড ফর্মকে যদি কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, ভার্বের থার্ড ফর্মকে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, ভার্ব হিসেবে না কিন্তু, ওই যে বলেছিলাম না জেরান্ডের ক্ষেত্রে, মানে ভার্বকে ধরে পাশে একটা আইএনজি বসিয়ে দিয়ে বললো ভাই তুই যা নাউনের মতো করে কাজ কর। তো এটাই বলতে চাইছে যে যদি ভার্বের থার্ড ফর্মকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এবং সেই ক্ষেত্রে কি হবে, সেই যে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সেই যে থার্ড ফর্ম, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আর কি আছে? আর যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি, সেটা হচ্ছে যদি ভার্বের ফোর্থ ফর্মকে V4 অথবা অথবা ভি প্লাস আইএনজি, ভি প্লাস মানে V4 অথবা ভি প্লাস আইএনজি, যদি এই বস্তুটাকে আমরা কি করি, ওই সেম, যদি এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি,
আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এই যে ভার্বের যে ফর্মটা যদি অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। বলো, মনে থাকবে? কি বললাম ছোট করে রিভিশন দিয়ে দিই। যদি ভার্বের থার্ড ফর্মকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল। যদি V4 বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আজকের যে পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম, এই দুটো হলো সেই একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার যারা মোটামুটি বেসিকটা জানো, ঠিক আছে, তাদের তো ভালো কথা, তোমরা বুঝতে পারছো। কিছু নতুন জিনিস আছে সেগুলো শিখে নাও, ঠিক আছে, যেগুলো আমি আজকে বলতে পারি তোমরা অন্তত বাংলা ইউটিউবে, আমি বলছি না পুরো আমি ভারতবর্ষ পুরো দুনিয়ার কথা বলছি না, অন্তত বাংলার ইউটিউবে তুমি এত গুছিয়ে অ্যাটলিস্ট এই যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলের ক্লাস তুমি পাবে না। ঠিক আছে, সুতরাং যখন ক্লাস তোমরা করছো ভালো করে মন দিয়ে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখে নাও। এক্সাম্পল দরকার আমার, প্লাস দেখতে হবে না আদৌ ওটা মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে কিনা, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারছি কিনা। আচ্ছা, উচ্চারণটা বলে দিই, আমি ছোট থেকে অ্যাডজেক্টিভ বলি তো আমি অ্যাডজেক্টিভই বলছি। অনেকে অনেকে এটা যারা খুব বেশি যারা মানে ওটা বললে হয়তো খারাপ শোনাবে, মানে যারা পড়াশোনা জানে, আমি তো ভাই জানোই তোমরা অশিক্ষিত মানুষজন, অতটা ভালো পড়াশোনা জানি না, তো অনেকে অ্যাডজেক্টিভ বলে, মানে ডি এর উচ্চারণটা অনেকে কি করে সাইলেন্ট রাখে। তো অ্যাডজেক্টিভ বলতে পারো তোমরা, কোনো সমস্যা নেই, আমি অ্যাডজেক্টিভ বলতে আর কি বেশি আমার কমফোর্টেবল লাগে, তো আমি ওটাই বলছি। দেখো, আমি হয়তো বলে দিলাম যে তোমরা হয়তো শুনেছো যে মিলখা সিংকে পাকিস্তানে যখন সে গিয়েছিল, আমার সিনেমাটা দেখেছিলে, লাস্টে যে রেসের দেখানো হয়েছিল সেখানে পাকিস্তান থেকে মিলখা সিংকে কি হয়েছিল, একটা একটা খেতাব, একটা উপাধি দেওয়া হয়েছিল। সেটা কি? বাংলায় আমরা সেটাকে বলি উড়ন্ত শিখ, তাই না? একটা জিকের প্রশ্ন, মিলখা সিংকে বলা হয় কি? উড়ন্ত শিখ। এবার এটাকে তুমি একটু ইংলিশে ট্রান্সলেট করো। ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? এটা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে আমাদের লিখতে পারবো যে ফ্লাইং শিখ। আচ্ছা, শিখ বানানটা আই থিঙ্ক এটাই হওয়া উচিত, ঠিক আছে, ভুল হলে একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও। আমার আসলে এই বানানটা দরকার পড়ে না বলে খুব একটা বেশি এই মুহূর্তে মনেও নেই। ঠিক আছে, দেখো ফ্লাইং শিখ এটা বলতে পারি আমরা। এইবার তোমরা খুব ভালোভাবে বলতে পারবে প্রত্যেকে, যারা যারা আমার ক্লাস শুরু থেকে করেছো তারা জানো এই শিখ এটা মানে কি বা এটা কি জিনিস। ভাই, একটা ধর্মের নাম, নেম অফ আ রিলিজিয়ন। তো নেম মানে কি? এটা নাউন, নেম মানে হলো নাউন, তাই তো? এটাও তো বলতেই পারি আমি। আমি বলেছিলাম ব্যক্তি, বস্তু, অবস্থা, ঠিক আছে, যে কোনো জিনিসের নাম বোঝালে সেটা নাউন। তাহলে এখানে দেখো ধর্মের যখন নাম বলছে, এটা রিলিজনের নাম বলছে, তাহলে এটা নাউন অবভিয়াসলি। তো ভাই যদি নাউন এটা হয়, সেই শিখ, যদি এখানে শিখ বলতে শুধুমাত্র মিলখা সিংকে বোঝানো হয়েছে, পুরো রিলিজিয়ান বা পুরো কমিউনিটিকে বোঝানো হয়নি কিন্তু। তো ধরে নিলাম এটাকে মিলখা সিংকে বোঝানোর জন্য বলেছে নাউন, তো সেটা কেমন শিখ, সে মিলখা সিং কেমন, কি ধরনের শিখ, সেটা বলার জন্য বলা হয়েছিল কি? ফ্লাইং শিখ। এইবার সেকেন্ড প্রশ্ন আমার, ভাই নাউনকে, কোনো নাউনকে যে যে ওয়ার্ডটার মাধ্যমে আমরা কোয়ালিফাই করতে পারি, বা বাংলায় বলতে গেলে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ, এগুলো কে বোঝায়? এগুলো বোঝায় একটা অ্যাডজেক্টিভ, তাই না? সুতরাং আমি এখানে এক মিনিট, আমি এটা বলতে পারি যে এখানে এই যে ফ্লাইং কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, বলতে পারি তো? এইবার দেখে নাও না, ফ্লাইং আসলে আর কি? ফ্লাইং তো আর কিছুই না, ফ্লাই প্লাস আইএনজি, এটাই তো। ফ্লাই তো একটা ভার্ব ছিল আগে রে বাবা, এটা তো একটা ভার্ব ছিল, সঙ্গে আইএনজি যুক্ত করলাম। আইএনজি যুক্ত করে আমি এমন এক জায়গায় বসিয়ে দিলাম যে জায়গাটা কি হয়ে যাচ্ছে, এটা একটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা আমরা বলতে পারি আমাদের আজকে যে চ্যাপ্টার পার্টিসিপল, এটা সেই পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে। এটা কিন্তু এটা বলতে যাচ্ছে না যে ওই মিলখা সিং এখন উঠছে, এটা বলা হয়নি। তাহলে এটা কোন পার্টিসিপল? কমেন্টে জানাবে প্রত্যেকে, এটা কোন পার্টিসিপল? এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল।
তাই না? এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। এরপর আমি যদি বলি যে পাস্ট পার্টিসিপল দেখা দরকার একটা, তাই না? এবার তুমি একটা হয়তো বললে একটা আয়না, তোমার কাছে একটা আয়না আছে, একটা কাঁচ আছে, ঠিক আছে? আয়না ইংরেজি গ্লাস আমরা বলতে পারবো, মিরর বলা যায়, ঠিক আছে? এবার তোমার কাছে একটা গ্লাস আছে, একটা আয়না আছে, তুমি বললে আরে রে গ্লাসটা তো আমার ভেঙে গেছে, ঠিক আছে? বা সব থেকে ভালো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে মাত্র 3 বছর আগে, এখনো মানে মন এমনভাবে ভেঙেছে এখনো জুড়তে পারেনি, তাই তো? তো সেখানে হয়তো বললে যে আমার যে মনটা পুরো এখন ভেঙে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফেভিকুইক দিয়েও লাগানো যাবে না। ভালো কথা। এই যে ভাঙা মন, ভাঙা মন, এটাকে তুমি ইংলিশে কিভাবে লিখবে? ইংলিশে কিন্তু লিখবে ব্রোকেন হার্ট, তাই না? তোমরা দেখো ব্রোকেন হার্ট এই কথাটা তোমরা কিন্তু ইউজ করো, ঠিক আছে? তো বিভিন্ন গানের মাধ্যমে গানগুলো বলছি না, ইউটিউবে অনেক ঝামেলা থাকে, ঠিক আছে? দেখো কোনো লাইন বললাম কপিরাইট মেরে দিল, দরকার নেই। তো এই যে ব্রোকেন হার্ট, ভালো কথা ভাই, হার্ট কি জিনিস? হার্ট হলো আমাদের একটা পার্টিকুলার একটা অর্গানের নাম, একটা অঙ্গের নাম, তাই তো? কোনো একটা অর্গান, তো নাম মানেই নাউন, এটুকু কনফার্ম। সেকেন্ড, আমি বলছি ভাই ভালো কথা, তোমার একটা হার্ট আছে, খুব ভালো, কিন্তু হার্টটা কেমন, তোমার মনটা কেমন হয়ে আছে এখন? বলছে না আরে ভাই প্রচন্ড ভেঙে গেছে, ঠিক আছে? তো প্রচন্ড যখন ভেঙে গেছে, তো এই যে ব্রোকেন যখন বলছে, যখন ব্রোকেন কথাটা বলছে, এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? দেখো ব্যবহার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, হার্টটা কেমন সেটা বোঝাচ্ছে। তো নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ হ্যান ত্যান যেগুলো যা আছে সেগুলো বোঝায় কে? বোঝায় একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আবার দেখো V3, এটা আসলে কি ভাই? এটা তো আমি দেখতে পাচ্ছি এটা তো ব্রেক ভার্বের ভাঙা যে ভার্বটা, এটা একটা ভার্ব ছিল, তার কি V3 ফর্ম, থার্ড ফর্ম হলো ব্রোকেন। তাহলে আমরা যেটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে ভার্বের থার্ড ফর্ম এবং ফোর্থ ফর্ম অর্থাৎ V+ing ফর্ম, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি আমরা, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করতে পারি। এবার তোমরা আশা করি বুঝতে পারলে যে পার্টিসিপেলের কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই পার্টিসিপেলটা কিভাবে কখন ব্যবহার করতে পারবে তোমরা। ক্লিয়ার? কিন্তু এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ভাই পুরোটাই তোমাদের ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার করার জন্য। এটা আদৌ এগুলোকে আমরা পার্টিসিপেলের মধ্যে ফেলতে পারি কিনা বা পার্টিসিপল ওই সেমি ভার্বের মধ্যে ফেলতে পারি কিনা সেগুলো বুঝিয়ে দিলাম। এটা তো মেইন ভার্ব না, এটা তো একটা সেমি ভার্ব, মানে ভার্ব থেকে কিছুটা বানিয়ে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সেটা কি করছি, আমি এটা ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে? তো সেই জন্য আমি কি করলাম এখানে, আমি এটাকে বলে দিলাম অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সেমি ভার্ব। আলটিমেটলি আমি পেয়ে গেলাম কি, এটা এবং এই যে ফ্লাইং এই কথাটা হলো সেমি ভার্ব। এইবার তোমাদের চলে আসে আমি এক্সাম পয়েন্ট অফ ভিউতে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে কি বলবো দেখে নাও। বিষয়টা হচ্ছে এখানে যে ফ্লাইং সিক কথাটা বললাম, এটা আমি কেন বলছি, এটা আমি ফ্লাইং সিক কেন বলছি? ওটা শুধুমাত্র পাকিস্তানে গিয়েছিল সেখানে খেতাবটা দেওয়া হয়েছিল সেই জন্য? মানে আমি এখানে ফ্লোন সিক বলতে পারি, মানে ফ্লাই ফ্লিউ ফ্লোন বলতে পারি কি? এই একটা প্রশ্ন আসবে। তারপর আরেকটা কি আসবে, ব্রোকেন হার্ট। ভাই আমি কি এখানে ব্রেকিং হার্ট বলতে পারি, মানে V4, ওটাও তো অ্যাডজেক্টিভ, বলতে কি পারি? উত্তর হচ্ছে ভাই না, এখানে আমি ব্রেকিং হার্ট লিখতে পারবো না আগেরটাতে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি ফ্লোন সিক লিখতে পারবো না। কেন পারবো না? তার কিছু কারণ আছে, তারও কিন্তু কিছু কারণ আছে। সেই কারণগুলো কি, চলো সেই কারণগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? বা কি কি ডিফারেন্স আছে সেই ডিফারেন্সগুলো আমরা দেখে নেব। চলো তারপরে তাহলে আমরা চলে যাই। আচ্ছা তার আগে আর একটা সেগমেন্ট ছোট্ট কথা আমি একটু বলে দিই, বা এটা অলরেডি বলে দিয়েওছি আমি, এটা অলরেডি তোমাদের আমি বলে দিয়েওছি যে এই যে V+ing এটাকে নিয়ে কিন্তু গন্ডগোল হয়, তাই না? এটাকে নিয়ে গন্ডগোল হয়। এবার সেটা আমাদের জানতে হবে না কখন কিভাবে ব্যবহার হচ্ছে। তো আলটিমেটলি আমি তোমাদের বলেছিলাম দেখো V+ing যদি বলি সেটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হতে পারে, জেরান্ড অর্থাৎ নাউন আকারেও ব্যবহার হতে পারে,
আর মেইন ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব আকারেও ব্যবহার হতে পারে, তাই তো। তো চলো ছোট 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 তিনটে এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই যে কখন কি হিসেবে ব্যবহার হচ্ছে এবং পার্থক্যগুলো আমরা একটু বুঝে নেব। তো একটু সময় দাও তোমরা, জাস্ট আমি সেন্টেন্সগুলো এখানে লিখে নিচ্ছি। দেখো আমি 1 নাম্বার দিয়ে যেটা লিখবো, আমি প্রথমে লিখে নিচ্ছি মেইন ভার্ব, ঠিক আছে। আচ্ছা এক কাজ করা যাক, আমি সেম ভার্বকে একবার মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব, একবার জেরান্ড, একবার ইনফিনিটিভ আকারে ব্যবহার করে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ওকে, কি লেখা যায়? কিভাবে দেওয়া যায় তারও দেখছি আমি, ঠিক আছে। হয়তো বললাম যে আই অ্যাম ডেভেলপিং, কি বলবো, আই অ্যাম ডেভেলপিং, গন্ডগোল লাগছে, দাঁড়াও তো 1 মিনিট। কোথায় গেল? বাদ দাও, ছাড়ো। কি বানানো হবে এটার? না ডাবল পিও মনে হচ্ছে না, ওই বাংলা বানানোর মতো দেখে বুঝে নিতে হবে। ডেভেলপিং আ সফটওয়্যার, ঠিক আছে, আই এম ডেভেলপিং আ সফটওয়্যার। এবার এখানে কি হচ্ছে, বিষয়টা এবার দেখো বিষয়টা হচ্ছে এখানে এই যে ভার্ব বা ভি প্লাস আইএনজি ফর্ম এখানে আছে, এটা কিন্তু আমাদের মেইন ভার্ব বা আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। কেন কেন কারণ দেখো এখানে তুমি উচ্চারণ করে বোঝো, আর কোনো কিন্তু ভার্ব এখানে নেই। একটা সেন্টেন্স লিখে ফেললাম, তো সেখানে আমাকে অবভিয়াসলি একটা ভার্ব তো প্রয়োজন, আমার প্রয়োজন, তাই না? তো সেইটা আমি কিভাবে লিখবো, এটা জাস্ট আমি চেঞ্জ করে দিই। ওকে, দেখো কিভাবে লিখবো, ভার্ব আকারে লিখবো, নিশ্চয় ভার্ব প্রয়োজন, সুতরাং আমি বুঝলাম এটা হলো মেইন ভার্ব। সেকেন্ড কি আসছে, দেখো সেকেন্ড আমি একটা সেন্টেন্স লিখলাম, ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এখানে কি হচ্ছে দেখো, কান্ট্রি যে কথাটা আছে, এই যে কান্ট্রি যে কথাটা আছে, এটা একটা নাউন একটা, অথচ আবার কি বলতে পারি আমরা, নাউনকে যে কোয়ালিফাই করছে সেটা হলো একটা কি, সেটা হলো একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি বলতে পারি এখানে এই সেম ডেভেলপিং এখানে কি ছিল, এখানে কিন্তু ছিল মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, এখানে চলে আসে সেমি ভার্ব এবং তার পার্টিসিপল ফর্ম। এবার দেখে নিই জেরান্ড আকারে কিভাবে ব্যবহার করতে পারি। এবার দেখে নিই, আমি এটা জাস্ট একটু ছোট করে দিই, জেরান্ড হিসেবে কিভাবে ব্যবহার করতে পারবো, চলো সেটাও আমরা একটু দেখে নেব, ঠিক আছে। জাস্ট তুলে দিলাম একটু উপরের দিকে। ওকে, আমি বলে দিলাম, এটাকে আমি ঘুরিয়ে লিখছি যে আই লাভ ডেভেলপিং নিউ অনলাইন গেমস। ক্লিয়ার? এবার কি হচ্ছে এখানে দেখে নাও তো, আই এটা ছিল আমাদের সাবজেক্ট, লাভ হলো আমাদের মেন ভার্ব। এবার আমাদের দরকার একটা অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি পছন্দ করি আমি, এটা হলো আমাদের অবজেক্ট। আমি ডেভেলপ করতে পছন্দ করি ভাই, বুঝলেন, আই লাভ প্লেইং ফুটবল, ঠিক সেরকম অবজেক্ট মানে কি, অবজেক্ট হিসেবে কিছু বুঝতে পারে কে, নাউন বা প্রোনাউন, তাই না? অর্থাৎ আমি বুঝতে পারছি এটা আসলে কি, এটা হলো আমাদের জেরান্ড। বলো
ভি প্লাস আইএনজি সেম ভার্ব সেম ওয়ার্ড আমি কিন্তু 3 ভাবে ব্যবহার করতে পারি, তোমাদের আমি দেখিয়ে দিলাম এখানে, তাই তো 3 ভাবেই ব্যবহার করাটা আমি এখানে দেখিয়ে দিলাম। আই অ্যাম ডেভেলপিং আ সফটওয়্যার, আমি একটা সফটওয়্যার ডেভেলপ করছি, এটা মেইন ভার্ব। ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ভারত একটা কি উন্নয়নশীল দেশ, তো এটা হলো ডেভেলপিং, অর্থাৎ সেটা কি অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। এবং এখানে আই লাভ ডেভেলপিং, অর্থাৎ এখানে ডেভেলপিং হলো অবজেক্ট, অর্থাৎ কি জেরান্ড। তো আশা করি এবার বুঝতে পারলে যে কখন আমি বুঝতে পারবো যে কোনটা কি হিসেবে ব্যবহার হয়েছে। দেখো ভার্বের কাজ করলে ভার্ব, নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল, যদি অবজেক্টে জায়গা অর্থাৎ কোনো নাউনের জায়গায় বসে পড়ে তাহলে সেটা কি, সেটা হলো জেরান্ড। ঠিক আছে, আচ্ছা চলো চলো তারপর আমরা দেখে নিই আর কি কি আছে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো এখানটা আমি একটু আগে লিখেছিলাম ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। তোমাদের একটু আগে বললাম না যে ব্রোকেন গ্লাসটা ব্রেকিং গ্লাস লিখতে পারবো না, ফ্লাইং সিকটা ফ্লোন সিক লিখতে পারবো না, ক্লিয়ার। কিন্তু কিছু জায়গাতে ভাই এইরকম কিন্তু হয়ে যায় যে আমি দুটোই লিখতে পারি, মিনিং পাল্টে যাবে, অবভিয়াসলি মিনিং পাল্টে যাবে। মানে ফ্লাইং সিককে ফ্লোন সিক যেরকম করাই যাবে না, তার কারণ মিনিং পাল্টে এমন একটা মিনিং চলে আসবে যে সেটা সম্ভব না, সেটা বাস্তবে এক্সিস্ট করা সম্ভব না। কিন্তু কিছু কিছু ভার্ব, এই ডেভেলপ ভার্বটাই দেখো এখানে ওই ভার্বটা নিয়ে আলোচনা করছি, একটা ভার্বকে কতভাবে ইউজ করা যেতে পারে দেখো। এই ডেভেলপ ভার্বটাকে আমি কিন্তু এখানে আমাদের পার্ট ইনফিনিটিভ আকারে ব্যবহার করতে পারতাম, যে আই স্টার্টেড টু বা আই উইল স্টার্ট টু ডেভেলপ আ প্রোগ্রাম, আ সফটওয়্যার, আ অ্যাপ, অ্যান অ্যাপ বলতেই পারতাম, তাই না? তো এখানে দেখো কি বলেছে, ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি এবং আমেরিকা ইজ আ ডেভেলপড কান্ট্রি। তোমরা যারা ন্যারেশন পড়েছো, আমি পড়াই না এখনো পার্সোনালি এখানে, কিন্তু যদি ওরা ডেভেলপ মানে পড়ে থাকো দেখবে ওখানে একটা কথা বলা হয় তোমাদের ওই রিপোর্টিং ভার্ভ এবং রিপোর্টেড স্পিচ। ভাই রিপোর্টিং রিপোর্টেড মানের পার্থক্য কোথায় আসছে, কিভাবে হচ্ছে দেখে নাও ভালো করে, এই পয়েন্টটা শুনে নেবে, তাহলে আশা করি আর এই পার্টিকুলার সেগমেন্ট থেকে প্রবলেম হবে না। এখনো বাকি আছে অনেক কিছু, এখনো বাকি আছে অনেক কিছু, ঠিক আছে দেখে নাও। যখনই এটা ভি প্লাস আইএনজি ফর্ম, আমাকে বলো তো ভার্ব আকারে ভি প্লাস আইএনজি ফর্ম কোথায় বসে? ভার্ব হিসেবে ভি প্লাস আইএনজি ফর্ম কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস মানে কি, যেটা চলছে, কন্টিনিউয়াস মানে যেটা চলছে। সুতরাং আমি বলতে পারি এখানকার যে কন্টিনিউয়াস টেন্সে যে নাউনটা মানে যে ভার্বটা বসে সেটাকে আমি যদি অ্যাডজেক্টিভ আকারে বসাই, অর্থাৎ আমি এখানে বোঝাতে চাইছি এই যে ডেভেলপমেন্টের যে কাজটা, ডেভেলপমেন্টের যে কাজটা সেটা এখনো চলছে, সেটা এখনো চলছে। আমেরিকার ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, ডেভেলপড কান্ট্রি মানে ডেভেলপড। V3 কোথায় ইউজ করি? পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স মানে কি, সেটা কিন্তু হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, আমি কাজটা করেছি, মানে কি কাজটা তো করা হয়ে গেছে। সুতরাং আমরা এখানে এই ডেভেলপড বা V3 বা পাস্ট পার্টিসিপল কখন ব্যবহার করব? যখন আমি এই যে ভার্বের যে কাজটা, ডেভেলপমেন্টের যে কাজটা, সেই কাজটা হয়ে যাবে, সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ডেভেলপড কথাটা ইউজ করব। এবং দেখো এক্ষেত্রেও কান্ট্রি নাউন, এই ক্ষেত্রেও কিন্তু কান্ট্রি নাউন, অবভিয়াসলি এই ক্ষেত্রে কি করছে, এটাকে কোয়ালিফাই করছে কেমন কান্ট্রি, উন্নত, উন্নত দেশ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। আর এটা কিরকম, উন্নয়নশীল, অর্থাৎ এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পাস্ট পার্টিসিপল বসবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল তার মধ্যে মিনিং পাল্টে যাচ্ছে। তাহলে যে কথাটা আমি একটু আগেই বললাম, তুমি মনে রাখবে, তুমি মনে রাখবে যে দেখো এর অনেক রকম নিয়ম হয়, আমি বলেই দিচ্ছি অনেক রকম নিয়ম হয়, অনেকে অনেকভাবে বোঝাতে পারে, ঠিক আছে। কেউ হয়তো বলতে পারে যে এটা অ্যাকশন কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট হয়েছে, যেটা আমি বলছি এই মুহূর্তে, ঠিক আছে। আবার কেউ এভাবেও বলে যে এটা মানে এই সাবজেক্টের এটা মানে ভার্ব, আবার উল্টে কেউ বলে এই সাবজেক্ট অবজেক্ট, এরকম বিভিন্নভাবে অনেক বলে, আমি এক্স্যাক্টলি লাইনটা মনে পড়ছে না, কিন্তু এরকম আরো নিয়ম তোমরা দেখবে, কিন্তু ভালো করে বুঝে নাও হচ্ছে কিনা। হয়তো কোনো একটা জায়গায় এমনভাবে বুঝিয়ে দিল যে আমাকে বলতেই হবে যে আমেরিকা একটা ডেভেলপড কান্ট্রি, বা তোমরা তো ডেসক্রিপটিভ লিখছো, তোমরা হয়তো ডেসক্রিপটিভ লিখছো, সেই ক্ষেত্রে কি করবে,
বা হয়তো কোনো ক্লোজ টেস্ট, বা হয়তো তোমার মানে প্যাসেজ প্যাসেজ পড়ে তোমাকে উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে হয়তো বলে দেওয়া আছে আমেরিকাতে খুব সুযোগ সুবিধা আছে, হয়তো আমেরিকা ডেভেলপড কান্ট্রি, তোমাকে সেখানে লিখতে হবে ডেভেলপড, তুমি ডেভেলপিং লিখতে পারবে না। আর যদি এমন হয় যে তারা দেশের নাম দিয়ে দিল, শূন্যস্থান দিল, যে চলো ডেভেলপিং আর ডেভেলপড, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে অপশনে দুটোই থাকবে না, যখন একটা থাকবে, ঠিক আছে, চাপ নেবে না, যখন একটাই থাকবে। তো যদিও এইরকম প্রশ্নও কিন্তু বেশি আসে না, আমরা বোঝার জন্য এখনো পড়ছি, এরকম প্রশ্ন খুব কম আসে, আসে না বলবো না, খুব কম আসে, বিশেষ করে এই পোর্শন থেকে এরার বা এই পোর্শন থেকে ফিলার খুব কম আসে। হ্যাঁ, সেন্টেন্সের মাঝে ব্যবহার হয় এরকম প্রচুর জিনিস, ঠিক আছে। এইবার চলো দেখে নিই আগেরগুলো, যেগুলো আমি একটু আগে শিখলাম, যে ফ্লাইং সিক, ব্রোকেন গ্লাস, সেটা কি। দেখো ফ্লাইং সিক, কেন আমি এটাকে ফ্লোন সিক লিখতে পারবো না, কেন কেন এটা আমি কোনোদিনই ফ্লোন সিক লিখতে পারবো না, এটা কিন্তু পারবো না, তার কারণ কি ভাই, তাহলে তার ওড়ার কাজটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, তার ওড়ার কাজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা তো না, আসলে আমি বলতে চাইছি উড়ন্ত, অর্থাৎ সে এখনো উড়ছে, সে এমনই দৌড়োয়। মিলখা সিং, তোমরা যারা সিনেমাটা দেখেছো, খুব সুন্দর সিনেমাটা, আমার পছন্দের সিনেমা, তো সেখানে বলছে যে মানে তুমি এমন ভাবে দৌড়েছো, তুমি দৌড়াওনি, তুমি উড়েছো পুরো, তুমি এখনো উড়ছো, সেই জন্য এখানে কিন্তু ফ্লাইং কথাটা বলা হয়েছে, ফ্লাইং সিক, অর্থাৎ এই যে ওড়ার যে কাজটা এখনো চলছে। আর এখানে কি বলেছি আমি পরেরটাতে, যখন বলছি ব্রোকেন হার্ট বা ব্রোকেন গ্লাস, ভাই মনটা ভাঙছে না এই মুহূর্তে, মনটা ভেঙে গেছে, মনটা ভেঙে গেছে, ঠিক আছে। সুতরাং এখানে আমি ব্রেকিং হার্ট বলতে পারবো না, এখানে আমি ব্রেকিং হার্ট বলতে পারবো না। আবার একটা কথা থাকে লুকিং গ্লাস, তোমরা যেটা বলছিলাম না, মিরারকেই আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা কি লুকিং গ্লাস। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, তোমরা বলবে একটু, এই লুকিং গ্লাসকে আমরা কিন্তু লুকড গ্লাস, অর্থাৎ V3 ইউজ করে লুকড গ্লাস বলতে পারবো? তোমরা একটু জানাও, আমি এটাকেই যদি V3 ইউজ করে কি আমি লুকড গ্লাস বলতে পারবো? উত্তর হলো না, লুকড গ্লাস বলতে পারবো না। কেন? কারণ তোমায় বললাম লুকিং গ্লাস হলো কি, আসলে এটা হলো মিরর। মিররের কাজ কি? লুক মানে যেরকম দেখা হয় তেমন দেখানোও হয়। দেখবো না, বলে না, বা তোমরা তো বলতে পারো যে অ্যাম আই লুকিং গুড টুডে, কাউকে জিজ্ঞাসা করছো, মানে কি ভাই, আমাকে কি দেখতে, মানে তোমার আমাকে কি ভালো দেখাচ্ছে? তো লুকিং মানে কিন্তু দেখানো, এটাও মিনিং হয়। এই ক্ষেত্রে যে গ্লাসটা, যে কাঁচটা, আয়না আসলে কি, আসলে তারা কাঁচ, আর এই গ্লাস কিন্তু ওই গ্লাস না, ঠিক আছে। তোমার যে গ্লাস ভাবছো, ওই যে এরকম একটা গ্লাস হবে, কাঁচের গ্লাস, এটা কিন্তু ওই গ্লাস না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা এইটুকু পর্যন্ত থাকে কিছু কিছু জিনিস, এটা ওই গ্লাস না। এই গ্লাস মানে কাঁচ, কাঁচ ইংরেজিও কিন্তু গ্লাসই হয়, ঠিক আছে। তো মাথায় রাখবে, এখানে কিন্তু গ্লাসের ক্ষেত্রে কি দেখানোটা কমপ্লিট হয়ে যায়নি। তুমি যদি এখন গিয়ে দাঁড়াও আয়নার সামনে, তোমার চেহারা এখন দেখতে পারবে। যদি আধ ঘন্টা পর গিয়ে দাঁড়াও, আধ ঘন্টা পরেও দেখতে, 10 বছর পরে গিয়েও দাঁড়াও, 10 বছর পরেও দেখতে পাবে, যদি আয়নাটা থাকে, ভেঙে না যায়। ভেঙে গেলে কি বলবো? ভেঙে গেলে বলবো ভাই ব্রোকেন লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা পাল্টানো যাবে না, কারণ ওটা মিনিং চলে আসছে অটোমেটিক। তো বা তুমি ব্রোকেন গ্লাস বলতে পারো, বা দুটোকে একসঙ্গে জুড়ে দাও, এ মন ভাঙা আয়না, ছিল না একটা গানে, দেবের একটা গান ছিল, আয়না এ মন ভাঙা আয়না, যাই হোক, সেটা এখানে কাজে লাগবে না যদিও। তাহলে লুকিং গ্লাস কেন বলছি? কারণ ভাই দেখানোর কাজটা, আমার প্রতিবিম্ব, আমার প্রতিচ্ছবি দেখানোর কাজ এখনো চলছে। এইটুকু হলো পার্থক্য এই দুটোর মধ্যে, ঠিক আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে। আরো ছোট আছে, যেমন আমি বললাম না, এই পোর্শন থেকে বেশি প্রশ্ন দেয় না, তো খুব বেশি চাপ আমি এখানে নিচ্ছি না। আর এরপর তো আমাদের প্র্যাকটিস সেশন আসছেই, আমাদের জানিয়ে দিই, আমাদের কমপ্লিট পিনাকেল, আমাদের যে পিনাকেল বইটা আছে, তোমরা জানো এসএসসির, ঠিক আছে, আমি গতকাল অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে কমপ্লিট পিনাকেল, এই পিনাকেল বইয়ের, মানে পিনাকেল এসএসসি ইংলিশ, এই বইয়ের আমি কিন্তু কমপ্লিট সলিউশন তোমাদের করিয়ে দেব। কোথায় ভাই? এই ইউটিউব চ্যানেলেই। কোথায় করাবো? এই ইউটিউব চ্যানেলেই আমি কিন্তু কমপ্লিট সলিউশন এটার আমি করিয়ে দেব। এবং তোমাদের বলেছিলাম যে তোমরা বলো কমেন্টে কারা কারা চাইছো এটা, এবং মোটামুটি তোমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই বলেছিলে
কি সবাই ক্লাসটা চাইছো, যারা রিপ্লাই দেয়নি তাদের আলাদা ব্যাপার, যারা যারা অ্যাটলিস্ট বলেছো তারা কিন্তু বলেছো হ্যাঁ ক্লাসটা চাই। কি হবে এটার? ফ্রি সলিউশন, মনে থাকবে এটা কিন্তু ফ্রি সলিউশন আমি এই চ্যানেলেই করব, আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে। তখন মানে এসএসসির ইংলিশ মানে এসএসসির পিওয়াই কিউ, তাই তো, এসএসসির ইংলিশ পিওয়াই কিউ, তো সেখানে যদি প্রশ্ন আসে তখন তো আমি বলেই দেবো যদি আরো কিছু প্রয়োজন হয়, প্রয়োজন হয় না বলে আমি আপাতত বলছি না, ঠিক আছে। তো চলো দেখে নিই, তাহলে এটা বুঝতে পারলাম আমি। এরপর আমরা চলে আসি, আর সেরকম কোনো কিছু এখান থেকে বলার নেই, যেটুকু যা বোঝানো হয়ে গেছে। কিরকম কি প্রশ্ন আসে সেটা দেখে নিই, ঠিক আছে, কিরকম কি প্রশ্ন আসে সেটা দেখে নিই। দেখো ভালো করে এইবার এই পোর্শনটা একটু বুঝে নেবে, একটু বোঝার জায়গা এখানে আছে অলরেডি। তো আমি জাস্ট এটা লেখাটা একটু বড় করে দিচ্ছি যেন তোমরা ভালোভাবে দেখতে পাও, ঠিক আছে। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একদম ক্লিয়ার। চলো ভাই, কতক্ষণ হলো ক্লাস? অনেকক্ষণ ধরে তো বকবক করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সময় এখনো প্রচুর আছে। তো বিষয়টা কি হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে ভাই এটাই যে প্রশ্ন যখন এক্সামে তোমাদের আসে না, ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসে। ভাই শুধু শিখেই গেলাম, নলেজ বাড়িয়েই গেলাম, তত লাভ নেই। আমি সবসময় বলি যে তুমি যদি কিচ্ছু নাও শেখো, মানে এটা অনেকে শুনলে বলবে আব্বারে স্যার আপনি এটা বলছেন, কিন্তু না, কথাটা সত্যি। এখন চাকরির জন্য, চাকরি পাওয়াটা তো ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের কাছে, ঠিক আছে। যদি কিন্তু নাও শেখো, তুমি যদি চাকরি অবভিয়াসলি অসৎ পথে না, অসৎ পথে ওই তুমি হয়তো কিছু টাকা পয়সা দিয়ে করলে, ওটা আমি বলতে চাইছি না, কিন্তু আলটিমেটলি যে কোনো ট্রিক, যে কোনো তারকিব লাগিয়ে তুমি এক্সামটা পাস করো, এটা হলো আসল উদ্দেশ্য। তো এক্সাম ওরিয়েন্টেড অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে, তাই না। দেখে নিই কি বলেছে। বলেছে ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট আই টুক 5 কাপস অফ কফি। মানে আলটিমেটলি আমি কি বুঝতে পারছি যে কোনো একটা প্রজেক্টে কাজ করতে করতে হয়তো 2 ঘন্টার প্রজেক্ট করছিলাম, আমি 5 কাপ কফি খেয়েছি। খুবই শকিং একটা বিষয় ভাই, শরীর খারাপ করতে পারে, ঘুম উড়ে যেতে পারে, কিন্তু ওটা আমাদের কনসার্ন না, ওটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হলো এই সেন্টেন্সে, এই সেন্টেন্সে এরর খুঁজতে হবে, কি ভুল আছে তোমাকে সেটা খুঁজতে হবে, ঠিক আছে। এবার তোমরা একটু আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাও যে এই সেন্টেন্সে, বা আমি যদি এখানে ভাগ করে দিলাম, ঠিক আছে, এটা হলো অপশন এ, এটা হলো অপশন বি, এটা হলো অপশন সি, ঠিক আছে। এটা হলো তোমার হোমওয়ার্কও থাকবে, মানে আমি বলার আগে ভিডিওটা পজ করো, পজ করে একটা কমেন্টটাকে জানাও। মানে এমন আমি ভেবে রাখলাম যে হ্যাঁ স্যার এটা উত্তর হবে, এটা করবে না। এতে কি হয়, ওই মনের মধ্যে ভেবে রাখো, যদি ভুল হয়েও যায় না, মনে ধাক্কাটা লাগে না। আগে কমেন্ট করবে, কমেন্ট করে এসে তারপর চেক করবে, ভিডিও পজ করে কমেন্ট করে চেক করবে ঠিকঠাক উত্তর দিয়েছো কিনা। বলো এখানে অপশন এ বি সি হলো, আর অপশন ডি হলো কি নো এরার। আমাকে অ্যান্সারে কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে, আমিও দেখতে চাই আজকে যে কতজন ঠিকঠাক মতো ইউটিউবের ক্লাস বলে ফাঁকি মেরে চলে যাচ্ছ, আর কতজন ঠিকঠাকভাবে পড়ছো। আমি যে খাটনি করে আজকে ক্লাস নিচ্ছি, এই এত মানে লাইট পত্র জ্বালিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা কতটা সেক্ষেত্রে সিরিয়াস আমি সেটা দেখতে চাই, ঠিক আছে। এই আমার কমেন্টে জানাবে, ক্লিয়ার। তো আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা পজ করে কমেন্ট করা হয়েছে। তো দেখে নিই, আমি এবার এই পোর্শনটা পার্টিকুলারলি মুছে দিচ্ছি, কারণ এবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমি একটা কথা বারবার বলি ভাই, ভুল করারও ক্ষমতা রাখতে হবে। যদি ভুল করার সাহসটা থাকে, যদি ভুল করার ক্ষমতা থাকে, ঠিক তোমরা এক্সাম হলে গিয়ে ঠিক করেই আসবে, ঠিক আছে। চলো বেশি কথা না বাড়িয়ে আপাতত আমি এগিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কিছু জিনিস বলে দিই, কিছু জিনিস বলে দিই, ঠিক আছে। দেখো কি পাচ্ছি এখানে আমি, এই একটা পাচ্ছি ওয়ার্কিং, এই একটা পাচ্ছি ওয়ার্কিং। এইবার এই ওয়ার্কিংটা কি কি হতে পারে, এই ওয়ার্কিংটা কি কি হতে পারে, একটা হতে পারে মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব যেটা, একটা হতে পারে সেমি ভার্বের মধ্যে জেরান্ড, একটা হতে পারে কি পার্টিসিপল, তাই না। এই তিনটেই হওয়ার সম্ভাবনা আছে, আমরা একটু আগে দেখলাম, একটু আগে আমরা দেখলাম। কিন্তু তোমাদের বলতে হবে, এবার আমাকে কমেন্টে এটা জানাও যে এখানে এই ওয়ার্কিংটা, এই ওয়ার্কিংটা কি হিসেবে ব্যবহার হয়েছে। দেখো পার্টিসিপেলের ক্লাস তুমি পার্টিসিপল বলে দিলে বলতেই পারো, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা পার্টিসিপল, কিন্তু কেন হচ্ছে যদি সেটা তোমার ক্লিয়ার না থাকে তাহলে শুনে নাও। আসলে আসলে এটা মেইন ভার্ব হতে পারে না,
এটা মেইন ভার্ব হতে পারে না, তাই না? এটা মেইন ভার্ব হতে পারে না। কেন পারে না? কারণ যদি মেইন ভার্ব হতে হতো কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফরম্যাট দরকার হতো ভাই। তার আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি বা হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ বিন, এরকম কিছু তো দরকার ভাই। আগে তো কিছুই নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং মেইন ভার্ব হতে পারে না। ভালো কথা, দেখে নিই জেরান্ড হবে কিনা। জেরান্ড হওয়ার জন্য, জেরান্ড মানেই কি, কোনো না কোনো নাউন, তাই না? কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা নাউন বানানো হলো জেরান্ড। জেরান্ড হতে পারে, সেন্টেন্সের শুরুতে জেরান্ড দিয়েও শুরু হতে পারে, যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সমস্যা নেই। সেই ক্ষেত্রেও দেখো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ এই কথাটা বলছি, অর্থাৎ ওর পর ইজ নামক একটা মেইন ভার্ব আসছে। এখানে মেইন ভার্ব কোথায়? এখানে তো মেইন ভার্ব নেই, বা এর আগে কোনো প্রিপোজিশন নেই যে এটাকে আমি বলবো প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ এর কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না। এটা কি জেরান্ডও কিন্তু এখানে হবে না। তাহলে কি একটাই তো পড়ে আছে না, পার্টিসিপল। দেখো কোনো কিছু যখন শিখবো ভালো করে ক্ল্যারিটি নিয়ে এসে শিখে নাও, ভালো করে ক্ল্যারিটি নিয়ে এসে শিখে নাও, তোমাদের আলটিমেটলি কাজেই লাগবে। তাহলে বিষয়টা কি হচ্ছে, এটা পার্টিসিপল, কিন্তু তখন ঠিক গন্ডগোল লাগছে। মানে এরপরে যেটা বসেছে ভাই, এটা তো প্রিপোজিশন, এটা তো আমাদের প্রিপোজিশন, ভালো কথা। প্রজেক্ট এটা হলো কি, এটা হলো প্রিপোজিশনাল অবজেক্ট, এটা হলো তার আর্টিকেল। বিষয়টা হচ্ছে এইটা যদি আমাদের মানে কি হয়, এটা যদি আমাদের পার্টিসিপল হয় তাহলে এর সাব মানে নাউনটা কোথায় বা প্রোনাউনটা কোথায়? ভালো করে মনে রাখবে, এই যে কথাটা এখানে বসেছে ওয়ার্কিং, এটা অবভিয়াসলি একটা পার্টিসিপল, এবং এটা যে শুধু দূরে বসিয়ে দেওয়া হয়েছে। মানে ওই যে হয় না, তুমি তোমার বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলে, সবসময় একসঙ্গে থাকো, ক্লাসে গল্প করছিলে, তোমাদের কোনো টিচার এসে কি করলো, একজন স্যার বা একজন ম্যাম এসে বললো ভাই তুই এখানে বসবি, তুই ওখানে বসবি। এইবার বাইরে থেকে একজন এসে কিন্তু বুঝতে পারবে না যে তোমরা এত ক্লোজ ফ্রেন্ড, কেন? কারণ দুজনকে দূরে বসিয়ে দিয়েছে। তাহলে কিন্তু তোমরা তো জানো, তো সে চলো জেনে নিই কিভাবে বুঝবো। এখানে স্ট্রাকচারটা কিরকম থাকে দেখে নাও। আমি এটা কপি করে নিচ্ছি এবং লেখাগুলো একটু মুছে দিই, নাহলে তোমাদের বুঝতে এখানে অসুবিধা হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট এই লেখাগুলো মুছে দিলাম। যারা পিডিএফ ডাউনলোড করতে চাইছো তারা প্রত্যেককে টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামের নাম তোমাদের আমি আগের দিন বলে দিয়েছিলাম। টেলিগ্রামের সার্চে গিয়ে লিখবে দেবে একটা, তারপর লিখবে SSC_এক্সাম কমরেডস। ঠিক আছে, এইটা যদি সার্চ বারে গিয়ে লেখো তাহলে এমনিতেই চলে আসবে, অথবা ভাই এত খাটনি করতে হবে না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, একটু কষ্ট করে জয়েন করে যেও। ঠিক আছে, এই ক্লাস নোটটা পেয়ে যাবে। বা আপাতত আমাদের যে 2-3টে টেলিগ্রাম আছে, যখন একটা জয়েন করলে হবে, সব জায়গায় দিয়ে দেবো। কিন্তু কিছুদিন পর থেকে শুধুমাত্র এই টেলিগ্রামই তোমরা সমস্ত ক্লাস নোট পাবে, চারিদিকে যেন ছড়িয়ে না যায়। ঠিক আছে, এই যে ওয়ার্কিং যে অ্যাডজেক্টিভ, এটা আসলে বসেছে কার জন্য জানো? বসেছে এই আয়ের জন্য, বসেছে আয়ের জন্য। এবার এটা আমি এক লাইনে বলে দিলাম, আরো একটু জিনিস ভালো করে জেনে নাও। আচ্ছা তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু জাস্ট জল পান করে নিই। ঠিক আছে, অনেকক্ষণ ধরে বকবক করছে, অবস্থা খারাপ গলার। ওকে, চলো এবার আবার শুরু করা যাক। ওকে, দেখো কি বলেছে, মাথায় রাখবে স্ট্রাকচারটা এখানে কিরকম তৈরি হয়। স্ট্রাকচারটা তৈরি হয়, স্ট্রাকচারটা তৈরি হয় সেন্টেন্সের প্রথমে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ পার্টিসিপল থাকবে। ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে একটা পার্টিসিপল থাকবে, তারপর এই রকম কিছু একটা প্রিপোজিশনাল ফ্রেজ টাইপের পুরো একটা ফ্রেজ এখানে দিয়ে দেবে। এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটা নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। ঠিক এই ফ্রেজটার পরে, এই ফ্রেজটার পরে দেখবে একটা কমা থাকবে, এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এই কমাটা আমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বুঝে নাও। কারণ কারণ নিয়ম হলো এটাই, নিয়ম হলো এটাই,
এই কমার পর যে ভদ্রলোক অর্থাৎ যে নাউন বা প্রোনাউন এখানে বসে আছে, যে নাউন বা প্রোনাউন বসে আছে সেটাই হলো এই অ্যাডজেক্টিভ যাকে কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন। অর্থাৎ তো কমার পর কে বসে আছে? কমার পর বসে আছে এই আই ভদ্রলোক, তাই না? মানে আমি, আলটিমেটলি আমি নিজেই বসে আছি ওখানে। তাহলে আমাকে বুঝে নিতে হবে এই যে এই আসলে আইকে কোয়ালিফাই করছে কে? এই ওয়ার্কিং এই অ্যাডজেক্টিভটা যদি এটুকু থাকে জানবে সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্সে কোনো এরার নেই। হ্যাঁ, আয়ের সাথে যদি টেক্সট থাকতো ভুল হতো, কিন্তু অ্যাটলিস্ট এই যে মানে পার্টিসিপল এবং সাবজেক্টের কম্বিনেশনে কোনো রকম ভুল নেই। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা বাকিগুলো অবশ্যই চেক করে নেবে। আর দেখো জেনারেলি কি হয়, ওই যে আমি বলি না যে যখন কোনো একজন এক্সামিনার প্রশ্ন বানাচ্ছেন, তো সেই এক্সামিনারেরও একটা দায়বদ্ধতা থাকে যে প্রশ্ন উনি যেমন তেমন বানাতে পারেন না। তাহলে এমন একটা প্রশ্ন বানিয়ে দিল ইংলিশের পরীক্ষা হচ্ছে, বা হয়তো ট্রান্সলেশনের একটা প্যাসেজ দিল, এমন একটা শব্দ ইউজ করলো যেটা হয়তো মানে ইংলিশ থেকে শব্দটা নেওয়াই না, হয়তো স্প্যানিশ শব্দ যেটা আমি মিনিংও জানি না, জাস্ট ইংলিশে লিখে দিয়েছে মানে ইংলিশ হরফে, সেটা কিন্তু ওনারা করতে পারেন না বা করবেনও না। সুতরাং যদি এই স্ট্রাকচারে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম টাইমে সম্ভাবনা থাকে এটাই যে ভুল এখানেই থাকবে। কি ভুল আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ভুল এখানেই থাকবে। আর যদি বাই চান্স এখানে ভুল না থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সে ভুল থাকেও না। ঠিক আছে, তাহলে চলো এবার আমি বিষয়টা ভালো করে আরেকবার ঝালিয়ে নিই। ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা সেটা একবার আমি দেখে নিই। ক্লিয়ার? দেখো কিভাবে বুঝবো ঠিক আছে কিনা, সেটা হলো আমি বললাম যে ভাই এই পোর্শনটা, পার্টিকুলারলি এই পোর্শনটা আমার দেখার কোনো প্রয়োজন নেই, এখানে যা থাকছে থাকুক, আমার সমস্যা নেই। আমার মেইন ফোকাস চলে আসবে এই কমাটাকে নিয়ে। এই যে কমাটা কেন হচ্ছে, কমাটার পরে যে নাউন বা প্রোনাউন আছে এটাকে নিয়ে। ঠিক আছে, তোমাকে শুধু মিলিয়ে দেখতে হবে এই নাউন বা প্রোনাউনের জন্য এই যে অ্যাডজেক্টিভ এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কি করে বুঝবো? দেখে নাও। ওয়ার্কিং মানে কি? কাজ করতে করতে, কাজ করার অবস্থায়, তাই না? এবার কাজ করার অবস্থায় বা কাজ করা, এটাকে আমি করতে পারবো? হ্যাঁ আমি করতে পারবো, অবভিয়াসলি আমি কাজ করছি, এ তোমাদের পড়াচ্ছি। বিজ্ঞানের ভাষায় এটাও তো একটা কাজ, তাই না? বিজ্ঞানের ভাষায় এটাও একটা কাজ, বা ইংলিশের ভাষাতেও মানে বলেছিলাম না যে স্লিপিং, আমি কোনো কাজ না করে শুয়ে আছি এটাকে স্লিপিং বলা হয়, কিন্তু ইংলিশের ভাষায় স্লিপিংও কিন্তু একটা অ্যাকশন ভার্ব, তো কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ আমি কাজ করতে পারি। আচ্ছা আমি কি 5 কাপ কফি খেতে পারি? আমি কি 5 কাপ কফি খেতে পারি মানে তারপরের যেটুকু পোর্শন আছে, এটাও কি এই আয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে? অবভিয়াসলি হবে। আমি খেতেই পারি 5 কাপ কফি। হ্যাঁ আমি খাই না, তোমরা তো খাও না, আলাদা ব্যাপার, কিন্তু খাওয়ার এবিলিটি তো আছে ভাই। কাজ করো না তোমরা, ল্যাথখোর, বাড়িতে বসে বসে ঘুমাও, ল্যাথ খাচ্ছ, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমাদের কাজ করার ক্ষমতা তো আছে। সুতরাং যখনই দেখবে এই ওয়ার্কিং এবং পরবর্তী ফ্রেজটা এই পার্টিকুলার কমার পরে যে নাউন বা প্রোনাউন বসছে এর জন্য দুটো ফ্রেজই ঠিকঠাক আছে, অ্যাপ্লিকেবল আছে, তখন জানবে এটা হলো কি, এটা হলো নো এরার, এখানে কোনো রকম ভুল নেই। ক্লিয়ার? এই পোর্শনে কোনো রকম ভুল নেই, মানে পার্টিকুলারলি এই মানে পার্টিসিপেলের পোর্শনে কোনো ভুল নেই। ঠিক আছে, এবার তোমাদের বলছো হয়তো মানে অনেকে ভাবতে শুরু করছো, আরে স্যার একই জিনিস বলছেন, একটু বুঝিয়ে দিন, ভুল কখন হবে দেখে নাও না। কি আছে? প্লেয়িং। আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা কি, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কার জন্য বসার কথা? এই পোর্শনটাকে আমি ধরবই না, এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিলাম, এগুলো আমার কাজের মধ্যেকারই কিছু না। আমার কাজের হলো এই কমাটা
এবং কমার পর যে নাউন বা প্রোনাউন বসেছে, নাউন বা প্রোনাউনটা, অর্থাৎ এই কমার পর কে বসেছে, এই ডগ, তাই তো। দা, চলো এর জন্য আর্টিকেল বসেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পেয়েছিল, দা চলে এসেছে, ওটা নিয়েও আমাদের খুব একটা বেশি মাথা ব্যথা নেই, ওটা নিয়েও আমাদের খুব একটা বেশি মাথা ব্যথা নেই। ক্লিয়ার? কিন্তু কিন্তু এবার আমাকে ভালো করে বলো একটা জিনিস, যে ওকে চলো একটা কাজ করি। হয়তো এখানে প্লেয়িংটা শুনে অনেকে হয়তো ভাবতেও পারো যে স্যার কুকুরটা তো খেলা করতে পারে, কুকুরটাও মাঠে খেলা করছিল। চলো এক কাজ করি, আমি এখানে জিনিসটা একটু অন্যরকম করে দিই। ঠিক আছে, আমি এখানে লেখাটাকে পাল্টে দিই। কি লিখবো? এখানে আমি যেটা লিখবো সেটা হলো এই সেম, আমি এই ভার্বটাকে নিয়ে নিচ্ছি এখানে, ওয়ার্কিং। তাহলে আর তোমাদের কনফিউশন থাকবে না আশা করি। কি বলেছে? ওয়ার্কিং ইন দ্য ফিল্ড দ্য ডগ চেস্ট মি। ভালো কথা। এবার চলে আসি আমাদের সেই যেটা বলছিলাম, একটু আলোচনা করছিলাম সেখানেই, দ্য ডগ। ঠিক আছে, ডগ বা দ্য ডগ, এটা এই কুকুর, একটা কুকুর কি আমাকে চেস করতে পারে, আমাকে তাড়া করতে পারে? পারে, মাথায় ভূত চাপলে অবশ্যই পারে, সমস্যা নেই। কথা হচ্ছে একটা কুকুর কি মাঠে কাজ করতে পারবে? মাঠে কাজ করতে পারবে? এবার দেখো তোমার উত্তরটা হবে না, এবার তোমার উত্তরটা হবে না। হ্যাঁ, এখানে যেন কোনো কার্টুনের কথা বলো না, ঠিক আছে? যে ওই কি যেন কার্টুন ছিল না, বিভিন্ন কার্টুন থাকে যেন, হয়তো মানে কুকুররাই কথা বলছে, ঠিক আছে, ছাগলটা গল্প করছে পাশাপাশি বসে, হয়তো যে ভেড়া একটা সে নিজের লোম দিয়ে নিজের সোয়েটার বুনছে, ওই রকম কার্টুনের কথা ভেবো না। নর্মাল লাইফে ভাবো, একটা কুকুর কি কোনো মাঠে কাজ করতে পারবে? ফিল্ড মানে প্লেগ্রাউন্ডও হয়, চাষের মাঠও হয়, তাহলে কুকুর কি কাজ করতে পারবে? না, পারবে না, পারবে না। অর্থাৎ এখানে এরার কিন্তু আছে। এরার কোথায় আছে? এই পোর্শনে এরার আছে, বা বলতে পারি আমি কি ভাই, এখানে গন্ডগোলটা আছে, এটা হতে পারে না। কুকুরটা কাজ করতে পারে না, আমি কষ্ট করে কাজ করছিলাম সেই ক্রেডিট আমি কুকুরকে দিতে পারি না, অর্থাৎ আমি বলবো ভাই এখানে ভুল আছে। তাহলে এটা যদি যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয়, ধরে নাও বাই এনি চান্স এখানে একটা আন্ডারলাইন করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিল, অপশন দিয়ে দেবে, কিন্তু কোন অপশনটাকে চুজ করব সেটা জানতে হবে তোমাকে, সেটার জন্য ঠিকঠাকটা জানা দরকার। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, সেটা হলো আমি এগুলো মুছে দিচ্ছি, এই রে, ওকে। সেটা হলো তুমি এখানে এই ওয়ার্কিং, যেটা আমাদের কি ছিল, একটা সেমি ভার্ব ছিল, একটা একমাত্র নিয়ম বলে দিচ্ছি কিভাবে এটা কারেকশন করতে পারবে, এটা একটা সেমি ভার্ব ছিল। চুপচাপ আমি বুঝতে পারছি কুকুরটা কাজ করছিল না, কাজ করছিলাম আমি। কাজ করছিল কে? ভাই আমি কাজ করছিলাম কষ্ট করে, এই ভীষণ গরমের মধ্যেও কাজ করছিলাম, সেই সময় কুকুরটা তাড়া করলো। তাহলে এর আগে একটা বসিয়ে দাও, হোয়াইল আই ওয়াজ। যেহেতু চেস্ট এখানে V2 আছে, ঠিক আছে, যেহেতু V2 মানে পাস্ট টেন্সে আছে, আমি কি লিখলাম হোয়াইল আই ওয়াজ। কোথায় লিখবো এটা? এটা আমি লিখবো পার্টিকুলারলি এই পোর্শনে, মনে থাকবে, পার্টিকুলারলি আমি লিখবো এই পোর্শনে, যে হোয়াইল আই ওয়াজ, কোনটা উড়লো? আচ্ছা চলো বসিয়ে দিয়েছি, বাদ দাও। হোয়াইল, এটা জাস্ট আগে বসিয়ে দাও, এটা জাস্ট আগে বসিয়ে দাও। এইবার কি হচ্ছে দেখে নাও, এইবার বিষয়টা দাঁড়াচ্ছে কিছুটা এইরকম, যে আমি যখন হোয়াইল, আমি এখানে মেনশন করে দিলাম যে আমি কাজ করছিলাম, আমি যখন কাজ করছিলাম কোথায়? মাঠে। আমি যখন কাজ করছিলাম মাঠে,
তখন এত ঝামেলা করছে আজকে ভীষণ, চাপ নেই। আমি যখন মাঠে কাজ করছিলাম তখন কি করলো, তখন একটা কুকুর এসে আমাকে তাড়া করলো, তাই না? তখন একটা কুকুর এসে তাড়া করলো, অর্থাৎ আমি এখানে কি করলাম, পুরো ক্লজটাকেই পাল্টে দিলাম, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লজ বানিয়ে দিলাম। এর আগে একটা ক্লজ হয়ে গেল, পরে একটা ক্লজ হয়ে গেল, পুরো মিনিং আলাদা চলে আসলো। এবং এটা দেখো তখন আর কিন্তু সেমি ভার্ব নেই, এটা হয়ে গেল মেন ভার্ব। এইভাবে তুমি এটা কিন্তু সলভ করতে পারো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে পারো, ঠিক আছে? এভাবে তুমি এটাকে সলভ করতে পারো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে পারো। ক্লিয়ার? বলো ক্লিয়ার হচ্ছে কিনা? কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার এই ডাউট থেকে গেল, ঠিক আছে? লাস্ট, এখনো শেষ হয়নি কিন্তু, এখনো শেষ হয়নি। তোমরা পাস না করা পর্যন্ত ভাই এখানে পড়াবো, আমি পাস না করা পর্যন্ত পড়াবো। চলে আসে এরকম প্রশ্ন, মাথা ঘুরে যাবে আবার, আরে স্যার আপনি তো পড়িয়েছিলেন নর্মাল অন্য কোনো ভার্ব দিয়ে, ঠিক আছে, যে এই কাজ করছিলাম, খেলা করছিলাম, এগুলো ছিল, এটা কোথা থেকে আসলো? বলে দিয়েছি বিং। বিং আর কিছুই না, ওখানে ছিল অ্যাকশন ভার্ব, ওখানে ছিল অ্যাকশন ভার্ব এবং বোঝাচ্ছিল কাজ করা। এখানে কি বলেছে? বিং। বিং মানে কি? হওয়া। বিং মানে হলো কি? হওয়া, ঠিক আছে? বলেছে যে বিং দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড মেম্বার, বিং দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড মেম্বার। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, বিং এটাও কিন্তু একটা মানে একটা পার্টিসিপল, আবার এই যে এক্সপিরিয়েন্সড এটাও একটা পার্টিসিপল। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো এই এক্সপিরিয়েন্সটা বসেছে মেম্বারের জন্য, আর এখানেও সেই সেম, দেখো লাস্টে একটা কমা আছে, কমা আছে মানে এই যে মিস্টার বসু বা মিস্টার বাসু, এই বিংটা বসেছে কার জন্য? এখানেও সেম একই নিয়ম হবে, এই বিংটা বসেছে এই মিস্টার বাসুর জন্য। অর্থাৎ এর বাংলা মানে কি আসছে? বাংলা মানে আসছে মিস্টার বাসু সব থেকে এক্সপিরিয়েন্সড মেম্বার, সব থেকে এক্সপিরিয়েন্স সদস্য হওয়ার জন্য বা সদস্য হওয়াই, আমরা বলি না সদস্য হওয়াই, কি করা হলো? ওনাকে মিস্টার বাসু ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি, এটা খুব কঠিন কাজ, সেটা কাকে দেওয়া হলো? সেটা দেওয়া হলো মিস্টার বাসুকে। ক্লিয়ার? এই হলো পার্থক্য। এবার তাহলে এখানে এরার কি আছে? এরার নেই, এখানেও কোন রকম এরার নেই ভাই। এরার নেই। এরার কখন হবে? এরার কখন হবে দেখে নাও। এরার হবে এখানে, বলেছে বিং, বিং আ ভেরি কোল্ড ডে। আচ্ছা ভালো কথা, বিং আ ভেরি কোল্ড ডে আই ডিড নট টেক বাথ টুডে, আই ডিড নট টেক বাথ টুডে। প্রবলেমটা কি হচ্ছে? আমি তো বলেছিলাম এই যে শুরুতে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা বসবে কার? এই কমার পরে যে নাউন বা প্রোনাউন এসেছে তার জন্য, এটা বলেছিলাম তো, এটা তো বলেছিলাম। প্রবলেম হচ্ছে ভাই আমি একটা ঠান্ডা দিন কি করে হতে পারি, আমি একটা ঠান্ডা দিন কি করে হতে পারি? আমি বলতে চাইছিলাম যে এটা প্রচন্ড ঠান্ডার দিন ছিল, প্রচন্ড শীত পড়ছিল, ঠান্ডা পড়ছিল, যে আমি মানে আমি না, তোমরা স্নান করোনি, ঠিক আছে, তোমরা আজ স্নান করোনি যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছিল, মানে সরি তোমরা বলতে ভেবে না, হ্যাঁ আই বলতে উচ্চারণ আমি হচ্ছে, ধরে না ওখানে ইউ লেখা আছে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে ভাই? ভুল কিন্তু এখানে আছে, এই বিং এটা হতে পারে না এখানে। কারণ বিং হতে পারে না কেন? কারণ যদি এখানে বিং বসানো হয় জানবে এই আইটাকে কিন্তু কানেক্ট করার কথা বিং এর, এইটা হতে পারে না। তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায়, এই ধরনের সেন্টেন্সগুলো যদি তোমাকে কারেকশন করতে হয়, দাঁড়াও এক্সট্রা কপি হয়ে গেছে, যদি এই ধরনের সেন্টেন্সগুলোকে কারেকশন করতে হয় তাহলে একটা খুবই খুবই সহজ নিয়ম আছে, এবং সেটা হলো শুধুমাত্র এই বিং ভার্বটার ক্ষেত্রে, হ্যাঁ মাথায় রাখবে, অন্য কোনো ভার্বের ক্ষেত্রে না, অন্যান্য অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কিভাবে কারেকশন করবে, ঠিক আছে? এখানে যেহেতু যখন বিং থাকছে তখন লিখে নেবে আগে একটা ইট, আগে লিখবে কি? ইট। কেন? বলা হয়েছে দিনের কথা, লিখবে কি? ইট বিং আ কোল্ড
আ ভেরি কোল্ড ডে, যেহেতু এটা একটা খুব ঠান্ডা দিন ছিল, তারপর তুমি তার কনক্লুশন লিখছো আই ডিডন্ট বা আই ডিড নট টেক বাথ টুডে, আমি আজকে কিন্তু স্নান করিনি। ঠিক আছে, আই ডিড নট টেক বাথ টুডে, আমি আজকে স্নান করিনি। এবার এটা বলে দিই, শুধুমাত্র ইট না, এখানে যা থাকবে, যদি এখানে কোনো ছেলের নাম থাকে, কোনো ছেলের ব্যাপারে বলা থাকে, তাহলে এখানে হি বিং করবে। যদি এখানে কোনো মেয়ের নাম মানে কোনো মহিলার নাম থাকে, যা কিছু থাকো, এখানে শি বিং করবে। যদি এখানে আমার ব্যাপারে বলা থাকে, আই বিং করবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই প্যাটার্নটা এখানে লক্ষ্য রাখবে। তো আজকের মতো আমি ক্লাসটা আজকে মানে এই চ্যাপ্টারটাও আজকে আমি শেষ করতে পারলাম, মানে শেষ করলাম। আর চলো তাহলে, যদি কোনো পোর্শন, আমি আবারও বলছি, আমি জানি হয়তো অনেকেই যারা যারা ভিডিওতে ক্লিক করবে অনেকেই শেষ পর্যন্ত ক্লাস করবে না, কিন্তু ভাই যদি যে একজন যদি শেষ পর্যন্ত আসো, এইটুকু পর্যন্ত ক্লাসটা দেখো, তার জন্য আমি বলছি অবশ্যই একটা কমেন্ট করে দিয়েছো যে স্যার আমি শেষ পর্যন্ত দেখেছি। এটা 1 নাম্বার পয়েন্ট, এটা লিখবে স্যার আমি শেষ পর্যন্ত ক্লাসটা করলাম। সেকেন্ড কি লিখবে, যদি কোনো রকম ডাউট না থাকে তাহলে লিখবে স্যার ডাউট নেই। আর যদি 1% ডাউট থাকে, স্যার এটা বুঝতে পারলাম না, আমি পুরো ক্লাসটা দেখেছি, লেখার পরেই তুমি লিখবে স্যার মানে এই পোর্শনে আমার ডাউট আছে। যদি প্রয়োজন হয়, যারা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো, মানে আমি এটা বুঝতে পারবো যদি লিখে দাও আমি শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছি, আমি বুঝে নেব যে তুমি সত্যি ক্লাসটা দেখেছো। যদি তোমার প্রবলেম থাকে ভাই, তোমার জন্য আমি নতুন করে আবার ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, বা হয় কমেন্টে রিপ্লাই করে দেবো বুঝিয়ে, না হলে তোমার জন্য ইউটিউবে ক্লাস দিয়ে দেবো, অথবা যদি সেরকম প্রয়োজন হয় আমি গুগল মিটে তোমাকে ডেকে আমি আলাদা করে বুঝিয়ে দেব। ঠিক আছে, শুধু লাস্টে কয়েকটা কথা বলে আমি আজকে সেশনটা শেষ করব। সেটা হলো কি, আমাদের ফ্রি ডেসক্রিপটিভ ব্যাচ তোমরা জানো চলছে, এর ক্লাস কিন্তু চলছে এখনো পর্যন্ত এর ক্লাস চলছে। প্রত্যেকে আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট অপশনের মধ্যে ডেসক্রিপটিভ ক্লাস বাই এক্সাম কমরেডস বলে একটা প্লেলিস্ট বানানো হচ্ছে, খুব রিসেন্ট প্লেলিস্ট। তার মধ্যে সমস্ত ক্লাস, অমিত সেন স্যারের বাংলা ক্লাস, প্রতীক স্যারের ইংলিশ ক্লাস, ম্যাডামের ম্যাথ ক্লাস, তারপর অর্ণব স্যারের যে জিএস ক্লাস বা আমার ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার ক্লাস বেসিক্যালি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ওখানে কিন্তু 40+ ক্লাস অলরেডি হয়ে গেছে, প্রত্যেকে দেখে নাও। শুধু এটুকুই না, সব থেকে শেষে আমি এটা খুব জোর গলায় বলতে পারি যে প্রথমবারের জন্য বাংলায় প্রথমবারের জন্য আমরাই কিন্তু এই ফ্রি ডেসক্রিপটিভ ব্যাচ তোমাদের দিয়েছিলাম। খাপছাড়া একটা দুটো ভিডিও না, পুরো সিরিজ তোমাদের কিন্তু আমরা অনলাইনে ফ্রিতে দিয়েছিলাম। শুধু এটুকুই না, এরপর আমরা যে নতুন যেটা অ্যানাউন্সমেন্ট আমাদের আছে সেটা কি, সেটা হলো প্রথমবারের জন্যই এটাও, যেখানে তোমাদের পিএসসি 2025-এ তোমরা জানো প্রচুর পিএসসির এক্সাম আসছে, পিএসসি ওরিয়েন্টেড তোমাদের ফ্রি ক্লাস। এবং কি ক্লাস, শুধু এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ না, কিন্তু পিএসসি ওরিয়েন্টেড তোমাদের এখানে থিওরি ক্লাস হবে। আমি বলে দিচ্ছি পিএসসি ওরিয়েন্টেড। এবার দেখো হিস্ট্রি জিওগ্রাফি, এর তো আর পিএসসি রেল বলে কিছু হয় না, অর্থাৎ আমরা এখানে দুটো সেগমেন্ট করছি। পিএসসির যে ব্যাচটা, অর্থাৎ এই যে টাইমিংটা আছে, এখানে কি হবে, এখানে থিওরি ক্লাস হবে। আর সেই সেম চ্যাপ্টারের এমসিকিউ হবে এখানে। সেটা কোথায়, ফ্রি যে রেল ব্যাচ। এবার দেখো রেলের যে প্রিওয়াইকিউ, রেলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে তোমরা জানো এসএসসি থেকে, আমি বারবার বলি ইংলিশ পড়াতে গিয়ে, এসএসসি থেকে প্রচুর প্যাটার্ন, প্রচুর প্রশ্ন সরাসরি পিএসসি কিন্তু তুলে নেয় প্রশ্নের মধ্যে। ঠিক সেরকম এই জিকেরও কিন্তু দেখা যায় যে এই অবশ্য জিকে কিছু করারও নেই, জিকে তো লিমিটেড, তো সেই জিকেও কিন্তু তুলে নিচ্ছে। অর্থাৎ এখানে আমরা থিওরি শিখবো। প্রত্যেকের দেখো ক্লাস আছে এখানে, সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, রিজনিং, দেবাশিস স্যার আছেন হিস্ট্রির জন্য, স্যার আছেন ম্যাথের জন্য, আমি পড়াচ্ছি তোমাদের ইংলিশ। এদিকে কি হবে, এখানে অবশ্য আমি তোমাদের ওই যে বললাম পিনাকেলে সলভ করাবো, ওই জন্য আমি এখানে নেই, এমনি তো রেলে ইংলিশ থাকে না, সুতরাং বাকি ফ্যাকাল্টিরা কিন্তু এখানে আছে। তো আবারও বলছি, যারা যারা ক্লাস করতে চাও তোমরা একই প্ল্যাটফর্মে সমস্ত ক্লাস পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটাকে একটু ফলো করে রেখো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে, টেলিগ্রাম চ্যানেল দুটো চ্যানেল বলবো আমি, একটা তো ডেসক্রিপটিভের জন্য একটা আছে আলাদা চ্যানেল, আলাদা গ্রুপ আছে, দুটো চ্যানেল আছে। একটা হলো এসএসসির জন্য যেটা আমি যেটা করাবো বলছিলাম, সেটার জন্য সেপারেট একটা চ্যানেল আছে,
ওখানে জয়েন করে যাও, সমস্ত নোটস পত্র, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট পেয়ে যাবে। আর কি, এক্সাম কমরেডস যে টেলিগ্রাম চ্যানেল, অর্থাৎ এই যে একটা ছিল এসএসসি এক্সাম কমরেডস, একটা হলো শুধু এক্সাম কমরেডস, এই দুটো গ্রুপেই দুটোরই লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রত্যেকে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। না হলেও দেখো এখানে দেখতে পাচ্ছ @ দিয়ে কোনো স্পেস ছাড়া এক্সাম কমরেডস লিখবে, টেলিগ্রামে চলে আসবে, আমাদের সেম লোগো দেওয়া আছে, একই লোগো, তোমরা চিনতেও পারবে। সুতরাং প্রত্যেকে জয়েন করে যাও, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও একটু কমেন্টে কিন্তু প্রত্যেকে অবশ্যই জানিয়ে দেবে। চলো আজকের মতো গুড নাইট। যারা যারা ক্লাসে ছিলে শেষ পর্যন্ত অবশ্যই পড়াশোনা করতে থাকো, ডাউট হলে আমার কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আজকের মতো আমি অন্তত ক্লাসটা শেষ করছি। অল দ্য বেস্ট।